আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। ঠিক আছে, ওকে। সো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুন্দর সুস্থ আছো। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটুখানি জানাবা। ঠিক আছে, ওকে। ওকে, তো ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটুখানি জানিয়ে দাও। ওকে, ভেরি গুড। ওকে, ওকে ফাইন, কথা শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। তা আমরা আজকে আমাদের অপরিচিতা গল্পের আমরা শেষ পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমরা আমাদের অপরিচিতা গল্পটা ইনশাল্লাহ শেষ করব। এর আগে 2টা ক্লাস হয়েছে, যেহেতু এটা কিন্তু আমাদের পাঠ্য বইয়ের সবচেয়ে বড় গল্প। কথা বোঝা গেছে? এটা আমাদের পাঠ্য বইয়ের সবচেয়ে বড় গল্প। তো এই বড় গল্পটাকে আমরা আমাদের আজকের ক্লাসে শেষ করব। হোপফুলি তোমরা সাথেই থাকবা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভেরি গুড। ঠিক আছে, যারা আগের ক্লাস করো নাই তারা এই ক্লাস করেও আসলে উপকৃত হবে না। আগের ক্লাস যারা করো নাই তারা আগের ক্লাসগুলো করে নিবা। সবগুলো ক্লাস রেকর্ড করছি অন্য ক্লাস থেকে জন্য। আজকে ভাইয়ের ক্লাস ফার্স্ট লাইভে জয়েন হলাম। আচ্ছা, সাউন্ড একটু বাজে আসতেছে না? সাউন্ড ঠিক আছে? একটু জানাও তো, সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে? সাউন্ড তো ঠিকঠাকই আছে। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো চলো, আমরা গত ক্লাসে কোন পর্যন্ত পড়েছিলাম তোমাদের কি মনে আছে? গত ক্লাসে আমরা পড়েছিলাম যে অনুপম কল্পনা করতেছে যে শম্ভুনাথ বাবু আসবে, তার হাত পায়ে ধরবে এবং তার মেয়েকে কি করবে, তার মেয়েকে তাদের কাছে তুলে নিবে, বুঝছো, অনুপমদের কাছে দিবে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত অনুপম কল্পনা করতেছিল। আমরা গত ক্লাসে এতটুকু পর্যন্ত পড়েছিলাম। আমরা আজকের ক্লাসে তারপর থেকে আমরা আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে। তো চলো আমরা এরপর থেকে আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনায় যাই। এরপরে আমরা যতটুকু পর্যন্ত পড়েছিলাম ততটুকু পর্যন্ত আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, আমরা এই স্লাইডটা পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। যারা গত ক্লাস করেছো তারা একটু জানাও। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা ভাইয়া এতটুকু পর্যন্ত পড়েছিলাম, রাইট? যে সব কিছু একেবারে সকল অভিমান ভাষায় দিয়ে শম্ভুনাথ বাবু অনুপমদের প্রতি আর কোনো অভিমান না রেখে সে কি করলো, অনুপমদের ধারে এসে, অনুপমদের বাড়িতে এসে তার মেয়েকে তুলে নিতে বললো। এরকম একটা ঘটনা অনুপম কল্পনা করতেছে। তো আমরা গত ক্লাসে এতটুকু পর্যন্ত পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা তার ঠিক পর থেকে আমরা আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, এরপর দেখো, তারপরে মনের মধ্যে সেই কালো রঙের ধারাটি বহিতেছিল। হ্যাঁ, বহিতেছে অর্থাৎ আমাদের যে কালো রং, তার মনের মধ্যে যে কালো রংটা বইতেছে, অর্থাৎ কালো রং বলতে বোঝানো হচ্ছে যে অনুপমের মধ্যে যে দুঃখ, যে কষ্ট, অনুপমের মধ্যে যে দুঃখ বা যে কষ্ট, এই কষ্টটা অনুপম, আমি তোমাদেরকে আজকে আমাদের বাংলাবাজ এটা শেষ হলে আমি তোমাদেরকে আমাদের বাংলাবাজ বই থেকে ছবি তুলে দিব। দেখবা যে আমাদের অপরিচিত গল্পটা কত সুন্দর করে আমাদের বাংলাবাজ বইতে দেওয়া আছে। অ্যান্ড এইটা আমার ক্লাসের পর বই থেকে একবার পড়লে দেখবা যে এত ইজি হয়ে যাবে, মানে যে কোনোভাবে কোশ্চেন আসলে তুমি পারবা।
ওকে, তো চলো আমরা একটু দেখি যে যে তারপরে মনের মধ্যে সেই কালো রঙের ধারাটি বহিতেছে, অর্থাৎ কালো রঙের যে কষ্ট তার মধ্যে অনুপমকে না পাওয়ার, কল্যাণীকে না পাওয়ার জন্য সেই কষ্টটা, সেই কষ্টের কথা বলতেছে। সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। অর্থাৎ মনে হচ্ছে যে কষ্টটা আমি যে কষ্টটা পাচ্ছি সেই কষ্টটা মনে হচ্ছে কালো সাপের মতো ফোঁস ধরিয়ে উঠছে। অর্থাৎ সাপ যখন দেখবা বেশি উত্তেজিত হয়ে যায় তখন দেখবা যেরকম ফোঁস ধরে উঠে। তো অনুপম এটাই বোঝাচ্ছে যে তার যেই কষ্ট সেই কষ্টটা অনেক বেশি হয়ে গেছে, সেই কষ্টটা আর সহ্য করতে পারে না। তখন সে কি বলল? সে বলিল, বেশ তো আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক। অর্থাৎ সে আবার বিবাহ করবে, মানে আবার বিয়ের আয়োজন করা যাক। অর্থাৎ কল্যাণীর সাথে যেহেতু মোটামুটি অনেক বছর হয়ে গেছে, দেশে বিদেশে লোকের নিমন্ত্রণ হোক, তারপর তুমি বরের টোপর পায়ে দল বল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র সে রাজহংসের রূপ ধরিয়া উঠিল। যেমন করিয়া একদিন দয়মন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমন করিয়া একবার উড়িয়া যাইতে দাও আমাকে, বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসিকে। তো এখানে বিরোহিনী বলতে বোঝানো হচ্ছে কল্যাণীকে, অর্থাৎ কল্যাণীর কানে কানে আমি একবার এই সুখের খবর দিয়ে আসি যে আমি তোমাকে আবার বিয়ে করার জন্য আসতেছি। তো এখানে আসলে মূল ঘটনাটা কি? মূল ঘটনাটা হচ্ছে যে অনুপম পুনরায় আবার কল্যাণীকে বিবাহ করতে চায়। যখন দেখলো যে শম্ভুনাথ তার আসার কোনো চান্স নাই, শম্ভুনাথ তার মেয়েকে নিয়ে আসবে না, তখন সে কি করলো? আবার পুনরায় বিয়ে করার জন্য সে উদ্যত হলো। তারপর দুঃখের রাত পোহাইল, নববর্ষের জল নামিল, ম্লান ফুলটি মুখ তুলিয়া একবার সেই দেওয়ালটার বাহিরে রইল সমস্ত পৃথিবী, আর সবাই তার ভেতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমের কথা পুরাইল, অর্থাৎ তার কথা ফুরালো বলতে অনুপম তার কথা শেষ করলো, কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না। যেখানে আসিয়া তাহা অপরাণ হইল সেখানের বিবরণ একটুখানি বলি, আমারই লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলিলাম। এই তীর্থ হচ্ছে একটা পবিত্র স্থান। এখানে তীর্থ বলতে বোঝানো হচ্ছে কানপুর, অর্থাৎ কল্যাণীদের বাড়িতে। ঠিক আছে, কল্যাণীদের বাড়ি কোথায়? কানপুর। অর্থাৎ অনুপম তার মাকে নিয়ে ওই যে কল্যাণীদের বাড়ির দিকে যাচ্ছে। কেন যাচ্ছে বলতো? পুনরায় বিয়ে করার জন্য। আমরা একটু দেখবো যে পুনরায় বিয়ে করতে গিয়ে কি ঘটনাটা ঘটছে। আমার উপর ভার ছিল, কারণ মামা একেবারে হাবড়ার পোল পার হন নাই। হাবড়ার পোল হচ্ছে কলকাতার পার্শ্ববর্তী একটা স্থান। তো মামা তো কখনো কলকাতার বাহিরেই যান নাই, এজন্য মাকে নিয়ে যাওয়া এটা আমার দায়িত্ব ছিল। ওকে, তো আমরা লেভেল 6 এ কোশ্চেন সলভ করে বিনোদার প্রত্যেকটি ভাষা অনুপমের মনে স্ফুলিঙ্গের মতো আগুন জ্বালিয়ে দিয়েছিল। কেন বলতো? বর্ণনার ভাষা সাবলীল বলে, বর্ণনার ভাষা সরস বলে, বর্ণনার ভাষা অসাধারণ বলে, বর্ণনার ভাষা আবেগধর্মী বলে। তাহলে উত্তর হচ্ছে এই যে বর্ণনার ভাষা সাবলীল বলে। ওকে, এরপর দেখো কোন ঘটনা অনুপমের মন পুলকের আবেশে ভরে ওঠে। তাহলে বলতো কোন ঘটনা অনুপমের মন পুলকের আবেশে ভরে ওঠে? কোন ঘটনা? হ্যাঁ বলতো কোন ঘটনা অনুপমের মন পুলকের আবেশে ভরে উঠে? উত্তর হচ্ছে কি? বিনোদা কর্তৃক মেয়ে পছন্দ হওয়া, বিবাহের দিনক্ষণ ধার্য হওয়া, বিবাহ না করিতে কল্যাণীর পণ। হ্যাঁ, এইটা শুনে তার মনে অনেক আনন্দ সে পায়। কোশ্চেনগুলো সলভ করো। ঠিক আছে, তাহলে উত্তর কি বলতো? বিবাহ না করিতে কল্যাণী পণ। যখন কল্যাণী সিদ্ধান্ত নিয়েছে সে বিবাহ করবে না, এটা শুনে সে অনেক খুশি হয়। ওকে, আচ্ছা এরপর দেখো বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, এখানে কার কথা বোঝানো হয়েছে? তাহলে অবশ্যই উত্তর কি হবে বলো? আসমা, মাতিলহা, আল্লাদি। তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে কল্যাণী। এটা তো সহজ কোশ্চেন। আচ্ছা এইবার আমরা দেখবো যে অনুপমের কানপুর যাত্রা। দেখো এখানে হেডলাইন আছে অনুপমের কানপুর যাত্রা। কিভাবে অনুপম কানপুরের দিকে যায় সেই বর্ণনাটা আমরা একটু জানবো। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, তার মানে বুঝতে পারতেছো অনুপম রেলগাড়িতে করে কানপুরের দিকে গিয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি? ঝাঁকনি খাইতে খাইতে মাথার মধ্যে নানা রকম এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একা কোন স্টেশনে জাগিয়ে উঠিলাম, আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন। অর্থাৎ আমরা যারা লং টাইম যদি কেউ যদি ট্রেনে জার্নি করো, ঝুমঝুম ট্রেনের যে সাউন্ড, এরকম মনে হচ্ছে যে কোনো একটা এরকম ঝুমঝুমি বাজিতেছে। কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত, আর সবই অজানা অস্পষ্ট। অর্থাৎ যেহেতু দূরে যাচ্ছে, তো এই জন্য সে কোনো মানুষকে চিনতেছে না, কোনো স্থান তার চিনা না, মনে হচ্ছে যে ওই আকাশের তারাটাই তার পরিচিত। কারণ আকাশের তারা আমরা ওই আমাদের ঘরের ছাদে বসেও যেই তারা দেখি, ওই আমেরিকা গেলেও ওই তারাটা একই রকম। তো এই জন্য বলতেছে যে আমরা মনে হচ্ছে যে শুধু আকাশের তারাটাই আমার কাছে পরিচিত। স্টেশনে দ্বীপ কয়টা খারাপ হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীতে যে কত অচেনা, যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে তাহাই দেখাই দিতেছে। অর্থাৎ স্টেশনে কয়টা বাতি জ্বলতেছে, দ্বীপ বলতে মনে হচ্ছে বাতি, এই বাতিগুলো দিয়েই মূলত সে দেখতেছে। এরপর দেখো আমরা দেখি যে ট্রেনে কল্যাণীর সাথে প্রথম দেখা। কিভাবে ট্রেনে কল্যাণীর সাথে অনুপমের প্রথম দেখা হয় সেটা একটু জানবো। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে 2019 সেশনে, যে আলোর নিচে, ট্রেনে আলোর নিচে কি রঙের পর্দা টানা? বলতো উত্তর হচ্ছে যে সবুজ পর্দা টানা। কোন রঙের পর্দা টানা? উত্তর হচ্ছে সবুজ রঙের পর্দা টানা। এই জায়গাগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে
তাহলে বলো ট্রেনে আলোর নিচে কোন রঙের পর্দা টানা? উত্তর হচ্ছে সবুজ রং। তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিতেছে, তাহার যেন স্বপ্নলোকের উলুট পালট আসবাব সবুজ প্রদেশের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আসি। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল। অর্থাৎ যখন এই চারপাশে সবকিছু যখন অজানা, কাউকেই যখন চিনতেছে না, কাউকেই যখন চিনতেছে না, তখন কি হলো? তখন এই রাত কেউ একজন যেন বলে উঠলো কি? বলে উঠলো শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। তখন একটা নারীর কণ্ঠ সে শুনলো। সেই নারীটা বলল যে শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইলে যেন গান শুনিলাম। অর্থাৎ অনুপম যখন এই কথাটা যখন বলছে, তখন অনুপম যখন এই কথা শুনছে, মনে হচ্ছে যে ওই মেয়ে মনে হচ্ছে গান শোনাচ্ছে, যে শিগগিরই চলে আয়, এই কথা শুনে মনে হচ্ছে গান শুনতেছে। অর্থাৎ এখানে গান শুনতেছে বোঝাচ্ছে যে মেয়েটার যে কণ্ঠ, মেয়েটার যে ভয়েস, এটা শুনে কিছু কিছু মেয়ে আছে দেখবা যে দেখতে কিন্তু সুন্দর না, কিন্তু ভয়েস এমন সুন্দর, মনে হচ্ছে যে মানে মানে বিশাল বড় সুন্দরী, কিন্তু আসলে বাস্তবে অনেক সুন্দরী না। তো নারীদের এই যে কণ্ঠ, এটা কিন্তু ছেলেদেরকে, মেয়েদের কণ্ঠ ছেলেদেরকে আকর্ষণ করে। একটা ছেলের সাথে এরকম অনেক ঘটনা ঘটে যে ছেলে মায়ের লাগে প্রেম করতেছে, কণ্ঠ শুনে ও মনে করো প্রেমে পড়ে গেছে, কিন্তু সরাসরি যখন দেখা হইলো তখন আর প্রেম কেছে, পিছনের দরজা দিয়ে পালাইছে। তো যখন এই কথা যখন বললো, তখন কিন্তু অনুপম ওই মেয়েকে কিন্তু দেখে নাই, বুঝছো? ওই মেয়েকে দেখে নাই, শুধু তার কণ্ঠ শুনছে। এরপর বলছে বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনই করিয়া অসময় অজায়গায় অচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝতে পারা যায়। অর্থাৎ বাঙালি মেয়ের গলা এত সুন্দর, এটা অসময় আমি এটা শুনতে পেয়েছি। এরপর বলছে কিন্তু এই গলাটি কেবল মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়াই চলে না, এ কেবল একটি মানুষের গলা, শুনিলে মন বলিয়া উঠে, এমন তো আর শুনি নাই। অর্থাৎ অনুপম এবার বলতেছে যে এটা তো শুধু একটা মেয়ের গলা বললে হবে না, আমি যদি খালি এটাকে একটা মেয়ের গলা বলি তাহলে এটা হবে না, এইরকম গলা শুনলে আমার কাছে মনে হয় এমন তো আর শুনি নাই। অর্থাৎ এত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠ তো আমি আর জীবনে কখনো কোনো নারীর কাছ থেকে আমি শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড়ই সত্য, রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম মানে হচ্ছে ভেতরে থাকে, এবং অনির্বচনীয় মানে যা নির্বাচন করা যায় না, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। অর্থাৎ মানুষের একটা মেয়ে দেখতে সুন্দর, চেহারা সুন্দর, মুখ গুলগাল, এটা দেখে ভালো লাগে, ঠিক আছে, এটা তো দেখা যায়, কিন্তু একটা মেয়ের ভয়েস, একটা মেয়ের কণ্ঠ, এটা তো অন্তরতম, এটা তো তার ভেতরে থাকে, এটা কখনোই তুমি না শুনে এটা বাহিরে দিয়ে দেখে তুমি এটা নির্বাচন করতে পারবে না। তো এই জন্য অনুপম বলতেছে যে রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু ঠিক আছে, রূপ ঠিক আছে, একটা নারীকে আকর্ষণ করবে তার রূপ, তাই না? কিন্তু তার মধ্যে যে কণ্ঠ আছে, সে কণ্ঠও কিন্তু কম নয়। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, অর্থাৎ তাড়াতাড়ি জানালা খুলে বাহিরে মুখ বাড়াই দিলাম, কিছুই দেখলাম না যে কে ডাকতেছে। অনেক সময় অনেক মানে মেয়ের কণ্ঠ শুনলে যখন খুব মানে ভালো লাগে উঠে, তখন তাড়াতাড়ি এদিক সেদিক তাকায়, মেয়েটা কোন মেয়েটার গলা এটা, তাই না? তো অনুপম কি করলো, এরকম মুখটা বাড়াই দিল কোন মেয়ে তাকে দেখার জন্য। প্ল্যাটফর্মে অন্ধকার দাঁড়াইয়া গার্ড তার এক চক্ষু লণ্ঠন নাড়িয়ে দিল, হ্যাঁ, গাড়ি চলিল। অর্থাৎ লণ্ঠন বলতে বোঝানো হচ্ছে যে বাতি আর কি, গার্ড ওই বাতি জ্বালাই দিলে ট্রেনটা চলে। হ্যাঁ, আমি জানালার কাছে বসিয়া রইলাম। তো অনুপম আবার জানালার কাছে বসে রইল। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটা হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম, সে যেন তারাময় রাত্রির মতো আবৃত্তি করিয়া ধরে রাখে, তাকে ধরিতে পারা যায় না। অর্থাৎ সেই নারী, সে হচ্ছে তারাময় রাতের মতো, ঠিক আছে, সে হচ্ছে তারাময় রাতের মতো। এই বাহিরে কমেন্ট করো না, দেখো, সে হচ্ছে তারাময় রাতের মতো। যেই নারীর বয়স শুনে, কণ্ঠ শুনে অনুপম তার প্রেমে পড়ে গেছে, সেই নারী হচ্ছে তারাময় রাত্রির মতো। তারাময় রাত্রি আমাদেরকে দেখবো, উপর থেকে আমাদেরকে তারা দিয়ে বেষ্টন করে রাখে, আমরা ওটা খালি দেখি, কিন্তু ওই তারাকে কি আমরা কখনো ধরতে পারি না। তো বলছে ওটা হচ্ছে তারাময় রাত্রির মতো, আমরা দেখি, কিন্তু ওই তারাকে যেমন ধরতে পারা যায় না, ওই নারীরও আমি কি সান্নিধ্যে যেতে পারি নাই। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষেই তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ, কি আশ্চর্য পরিপূর্ণ চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর, হ্যাঁ, ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। তার কণ্ঠকে বিষয় দেও, ওগো কি আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলটির মতো বসিয়েছিল, যার ঢেউ লাগিয়ে একটি পাপড়িও টলে নাই। তো এখানে তার যে রূপের, তার যে কণ্ঠের যে মহিমা, সেটা এখানে গাইতেছে, বুঝছো? বইয়ের নাম হচ্ছে তরবারি। পোলাপাইনকে বইয়ের নাম তরকারি, এটা কিছু হইলো। আমারে ইনবক্সে নক দিয়ে বলে যে ভাইয়া আপনার তরকারি বইটা আছে, আমি কি তরকারি না, ওটা তো তরবারি।
আবার বইয়ের নাম হচ্ছে বাংলাবাস। পোলাপাইন বলে ওই যে ভাইয়া বাংলাবাস বইটা আছে, বাংলাবাস, তো বইয়ের নাম কি বাংলাবাস? বইয়ের নাম তো বাংলাবাস। আবার কয় যে স্যার বন্দি পাঠশালার পেজে রিপ্লাই দেয় না, তো বন্দি পাঠশালা লিখে ঠিক আছে, তো এটা তো পাঠশালা, ও লিখে একজন লিখছে পাঠশালা, পয়াকাট্ট, এটা কি পাঠশালা, পাঠশালা না পাঠশালা? হ্যাঁ, পাঠশালা কেমনে হয়? আচ্ছা, এরপর বলছে যে গাড়ি রোহার মৃদাঙ্গে, মানে মৃদাঙ্গে মানে হচ্ছে বাদ্যযন্ত্রে, গাড়ি যে ট্রেন ট্রেন দেখবে টিকটিক মানে টিক 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 করে চলে, এরকম তাল দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, তাহার একটি মাত্র ধোঁয়া। গানের ধোঁয়া কি? অর্থাৎ অনুপম মনের মধ্যে মধ্যে গান শুনতেছে, এই গান শুনতে তার একটি মাত্র ধোঁয়া, অর্থাৎ গানের একটা লাইন থাকে যেটা বারবার বারবার রিপিট, বারবার বারবার কি হয়, রিপিট হয়। ওই যে গান আছে, গান কিন্তু অনেক বড়, কিন্তু গানের একটা তপ তপ তবানি, তপ তবি তপ তপ তবানি, এটা দেখবে যে কতক্ষণ পর পর বাজে, ওটা হচ্ছে কি ধোঁয়া, বুঝছো? গান কিন্তু অনেক বড়, তপ তবি তপ তপ তবানি, কি জানি অসাক সুসাক সাকসাখানি এরকম আছে, কিন্তু ওই যে তপ তপ তবানি এটা একটু পর পরে বাজে, তো গানের যে অংশটা বারবার বারবার আসে ওইটাকে বলা হয় ধোঁয়া। তো মনের মধ্যে এরকম গান শুনতে লাগলো, সেই গানের একটা ধোঁয়া। গান কিন্তু অনেক বড়, কিন্তু গানের একটু পর পর কালা চশমা কালা চশমা কালা চশমা, এটা হচ্ছে কি গানের ধোঁয়া, বুঝছো? এরপর বলছে যে গাড়িতে জায়গা আছে, অর্থাৎ ওই গানের একটা অংশ বারবার বারবার তার কানে আসতেছে, সেই অংশটা কি, যে গাড়িতে জায়গা আছে, এটা তার কাছে সবচেয়ে তাকে বেশি আকর্ষণ করছে। আছে কি জায়গা, আছে কি জায়গা যে পাওয়া যায় নাই, হ্যাঁ, কেউ যে কাকে চেনে না, অথচ সেই চেনা, সেই না চেনা চেনাটুকু কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই, মানে শেষ নাই। ওগো সুদাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নাই? জায়গা আছে, শীঘ্রই আসে, ডাকিয়াছে, শীঘ্রই আসিয়াছে, এক নিমিষও দেরি করি না, অর্থাৎ আমি তাড়াতাড়ি চলে আসছি, এক নিমিষ আমি দেরি করি নাই। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না, প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়, অর্থাৎ আমার খুব ভয় লাগলো। দেখছো কত বড় হারামি। অনুপম কিন্তু যাচ্ছে, খেয়াল করে দেখো, অনুপম কিন্তু যাচ্ছে মেয়ে দেখার জন্য, মানে একজনকে বিয়ে করার জন্য যাচ্ছে একজনকে বিয়ে করার জন্য, পথের মধ্যে আরেকটা মেয়ের কণ্ঠ শুনে সে ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। আর তুমি আমাকে বলো এটা কি মানা যায়? বলো এটা তো পুরুষ সমাজের জন্য এটা কলঙ্ক। এই যে মেয়েরা যে বলে যে বেড়া মানুষ, এটা তো এই কারণে বলে। ও যাচ্ছে রেলগাড়িতে করে কল্যাণীর বাড়িতে কল্যাণীকে বিয়ে করার জন্য, বা কল্যাণীর পরিবারে বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য, কিন্তু পথের মধ্যে আরেকটা মেয়ে তার কণ্ঠ শুনে সে তার প্রেমে পড়ে গেছে, তাকে নিয়ে গান শুনতেছে, তাকে নিয়ে মনে মনে কবিতা লিখে ফেলতেছে। এটা কিছু হইলো? এখন বলতে পারো যে ভাই এটা তো সেই কল্যাণী, হ্যাঁ এটা তো সেই কল্যাণী, কোনো সমস্যা নেই, কিন্তু এটা যে কল্যাণী এটা তো অনুপম জানে না, এটা তো অন্য মাইয়াও হইতে পারতো। কথা বুঝে নাই। ধরো আরেকটা মারে নিয়ে আমি যাইতেছি, একটা মেয়ের সাথে এঙ্গেজমেন্ট হবে, একটা মেয়েকে বিয়ে করবো, বা তার পরিবার তাকে অনেক পছন্দ করি, তার জন্য অনেক কষ্ট হচ্ছে, পথের মধ্যে যাওয়ার সময় বাসে করে যাইতেছি, বাসের মধ্যে আরেকটা মেয়ের দেখে শেষ, তাহলে এটা কিছু হইলো বলো? আচ্ছা, এবার দেখো, এরপর বলছে পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে, আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ লাইন, যে অনুপমদের কোন ক্লাসের টিকিট ছিল? উত্তর হচ্ছে ফার্স্ট ক্লাসের টিকিট ছিল। মানে আশা ছিল ভিড় হইবে না, নামিয়ে দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আড্ডালির দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করতেছে। কোন এক পৌজের বড় জেনারেল সাহেব, হ্যাঁ, ভ্রমণে বাহির হইয়াছেন, অর্থাৎ অনুপমদের ফার্স্ট ক্লাসের টিকিট ছিল, তো একজন বড় ফৌজের, ওই যে আর্মি, সেনাবাহিনী, পুলিশ, এরকম বড় সৈন্যের একজন অফিসার, তিনি ভ্রমণের জন্য বের হচ্ছেন। তো তারা যখন ভ্রমণের জন্য বের হতো তখন সাধারণ মানুষজন ফার্স্ট ক্লাস টিকিটটা আর রাখতে পারতেন না, অর্থাৎ তাদেরকেই ফার্স্ট ক্লাস টিকিটটা দেওয়া হতো। 2-3 মিনিট পরে গাড়ি আসিল, বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে। কেন ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে বলো তো? কেন ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে? কারণ ওই যে ফার্স্ট ক্লাসের আশা, কারণ এখানে একজন সৈন্য, তিনি কি বড় অফিসার, তিনি যাবেন। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম, সব গাড়িতেই ভিড়, ধারে ধারে উকি মারিয়া বেড়াইতে লাগলাম, অর্থাৎ সব গাড়ির সব বগির মধ্যে গিয়ে এভাবে অনুপম উকি দিতেছে যে কোথাও জায়গা আছে কিনা। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে, খুব গুরুত্বপূর্ণ লাইন, অনুপমরা ছিল ফার্স্ট ক্লাসের গাড়িতে, আর সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকিয়া উঠিলাম, সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানের ধোঁয়া, ওই যে যার কণ্ঠ আমি এতক্ষণ ধরে চিন্তা করতেছি, ওই যে প্রথমে যে বললাম যে শীঘ্রই চলে আয়, জায়গা আছে, ওই যে যেই নারীর কণ্ঠ আমি চিন্তা করি, এটা তো সেই নারী, এবং ওই যে সেই গানের ধোঁয়া, ওই যে যেই গানের অংশ বারবার বারবার, বুঝছো? আড্ডালির দল মানে হচ্ছে পিয়ন চেলাপেলা আর কি, ওকে, বুঝছো?
জায়গা আছে, ক্ষণমাত্র বিলম্ব না করো, ক্ষণমাত্র মানে হচ্ছে একটু বিলম্ব না করে, দেরি না করে, মাকে নিয়ে কোন গাড়িতে উঠিয়া পড়ি, জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না, আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। অনুপম নিজেকে অক্ষম মনে করতেছে। কেন অক্ষম মনে করতেছে একটু বুঝো। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। অর্থাৎ অনুপমদের যে বিছানাপত্র আছে, এই বিছানাপত্রগুলো ওই মেয়ে ট্রেনের ভেতর থেকে টেনে নিছে। অর্থাৎ অনুপম এতটাই অক্ষম যে সে এগুলো ট্রেনে নিজে থেকে উঠাবে সেটা পারে নাই, মেয়েটা তাকে হেল্প করছে, তাদেরকে হেল্প করছে, টেনে তুলছে। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রইল, গ্রাহ্যই করলাম না। অর্থাৎ অনুপমের একটা ছবি স্টেশনে পড়ে রইল। তারপর কি লিখবো জানি না, আমার মনের মধ্যে একটা অখণ্ড আনন্দের ছবি, তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব বসিয়া বাক্যের পর বাক্যের যোজনা করিতে ইচ্ছে করলো। যোজনা মানে হচ্ছে যুক্ত, মানে বাক্যের পর বাক্য সাজাতে আমার ইচ্ছে আর কি করে না। অর্থাৎ আমি গান লিখলে যেমন গান একটার পর একটা লাইন মিলাই, এরকম লাইন মিলাইতে আর ইচ্ছা করতেছে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, অর্থাৎ যেই মেয়েটাকে নিয়ে আমি এতক্ষণ ধরে কল্পনা করলাম, এখন আমি তাকে প্রথম চোখে দেখলাম। তারপর বলছে তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখে চাহিলাম, মা দেখিলাম তার চোখের পলক পড়তেছে না। অর্থাৎ মা অনুপম এবার তার মায়ের দিকে খেয়াল করলো, দেখলো যে তার মাও চোখ সরাইতেছে না। তো যখন অনেক বেশি সুন্দর হয়, খুব সুন্দর মানুষ যারা, ওদের থেকে দেখবা যে আর কি চোখ পড়ে না। ওকে, মেয়েটির বয়স 16 কি 17, খেয়াল করো। অনুপম ট্রেনে মেয়েটিকে দেখে কল্পনা করছে যে মেয়েটির বয়স কত হবে, 16 কি 17 হবে। কিন্তু নবযৌবনে ইহার দেহ মনে কোথাও একটু ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিতা অপূর্ব। অর্থাৎ এই মেয়ে যে বয়স, তার কোথাও কোনো অংশতে কি সবকিছু কি প্রফুল্ল, এটাই বুঝাচ্ছে। ইহার কোনো জায়গায় কোনো জরিমা নাই। ওকে, আমি দেখিয়াছি, বিস্তারিত করিয়া কিছুই বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছে তাহাও ঠিক করিয়া বলতে পারবো না। অর্থাৎ ওই মেয়েকে নিয়ে আমি বিস্তারিত কোনো কিছুই বলতে পারবো না। কেন আমি বলতে পারবো না? কারণ দেখো, এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছু ছিল না যেটা তাহাকে ছাড়িয়ে বিশেষ করিয়া চোখে পড়ার মতো। অর্থাৎ সে কোন রঙের জামা পড়ছে এটাও আমি বলতে পারবো না। এই কারণে বলতে পারবো না যে সে কোন রঙের জামা পড়ছে এটা আমি জানি না, কারণ তার জামা তার থেকে বেশি সুন্দর না। যেমন যারা সুন্দর মানুষ, ওরা কোন জামা পরে ডাজেন্ট ম্যাটার। তুমি রাস্তায় যখন একটা সুন্দরী মেয়ে দেখো, ওই সুন্দর ঠিক দেখার 2 মিনিট পর তোমার যদি বলে আচ্ছা বলো তো ওই মেয়েটা কি রঙের জামা পড়ছে, তুমি কিন্তু বলতে পারবে না। বলতে পারবা না। তার মানে মেয়েটার দিকেই তুমি ভালো করে খেয়াল করছো, তুমি তার জামার দিকে খেয়াল করো, কারণ তার জামা তার থেকে বেশি সুন্দর না। যে ফকিন্নি, চেহারা সুরত ভালো না, ওই হচ্ছে বড় করে হাই ফাই জামা কাপড় পরবো। কারণ কি, ওর তো চেহারার দিকে এমনিতেই মানুষ তাকায় না, তো জামার দিকে তাকাইলে যদি একটু তার দিকে তাকায়, বুঝছো? তো অনুপম ওই জন্যই বলতে যে তার বেশভূষা এমন কিছু ছিল না যেটা তার থেকেও বেশি সুন্দর। হ্যাঁ, এরপর দেখো, সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াই আছে। যে গাছে ফুটে আছে সে গাছটিকে একেবারে অতিক্রম করিয়া উঠছে। তো এখানের অনুপম কল্যাণীকে তুলনা করতেছে রজনীগন্ধা ফুলের সাথে, এবং বলতেছে যে গাছের মধ্যে সে হয়েছে, যে গাছের মধ্যে সে হয়েছে, হ্যাঁ, ওই গাছের মধ্যে থেকে সে ওই গাছের থেকেও কি হয়েছে বেশি। অনেক সময় থাকে না, মায়ের থেকে মেয়ে বেশি সুন্দর, এরকম বলতেছে। সঙ্গে 2-3টা ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিগকে লইয়া তার হাসি আর কথার অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া তার দিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষের কথা, অর্থাৎ বাচ্চাদের সাথে বাচ্চামি কথাবার্তা বলতেছে। তার বিশেষত্ব এই যে তার মধ্যে বয়সের তফাৎ কিছু মাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়েছিল। অর্থাৎ ছোট এই মেয়েদের সাথে, ছেলে মেয়েদের সাথে সে একেবারে ছোট হয়ে গেছে, তাদের সাথে গল্প করতেছে, বয়সের বাধা মনে হচ্ছে আর নাই। সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়া পড়লো। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনেছে। অর্থাৎ ওই যে অনুপমকে, কল্যাণীকে, ওই যে তার সাথে যে 3-4টা ছোট ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাগুলো বারবার বলতেছে একটা গল্প বলার জন্য। অনুপম বলতেছে এই গল্পটা তারা কল্যাণীর কাছ থেকে অন্তত 20-25 বার শুনছে। ওই যে ছোটবেলা আমাদের মা গল্প শোনাইতো না, যে এক বনে একটা বাঘ ছিল, এক দেশে একটা রাজা ছিল, রাজার একটা রানী ছিল, এরকম গল্প আমাদেরকে সারা জীবন শুনেছে, তাই না? তো অনুপম বলছে যে এই গল্পটা নিশ্চয়ই ওই ছেলেমেয়েরা 20-25 বার শুনছে। মেয়েরা কেন যে এত আগ্রহ তা বুঝিলাম। সেই সুধাকণ্ঠে সোনার কাঠিতে সকল কথাই যেন শোনা হইয়া ওঠে। বলতেছে যে এই যে সোনার কণ্ঠ কল্যাণীর, এই কণ্ঠ দিয়ে যাই শুনে এটা 100 বার শুনলেও ওই কথা শোনার মতো হয়ে উঠে। ওকে, এটা বলতেছে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শুনে তখন গল্প নয় তাকেই শুনে। অর্থাৎ যখন গল্প শুনে তখন মনে হচ্ছে গল্প শুনতেছে না, তারা কল্যাণীকেই শুনতেছে, তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা বইতেছে। ওকে, চলো আমরা লেভেল 7 এ কোশ্চেন সলভ করি। অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা করেছিল?
তাহলে কি হবে বলো তো? উত্তর হচ্ছে মাকে নিয়ে। হ্যাঁ, এরপর দেখো কোন গাড়ি দিয়ে অনুপম কানপুরে যায়? রেল। উত্তর কি হবে? রেল। হ্যাঁ, মনে রাখবো অনুপমরা ফার্স্ট ক্লাসের টিকিট ছিল আর কল্যাণীদের সেকেন্ড ক্লাসের টিকিট ছিল। হ্যাঁ, আচ্ছা, অপরিচিতা গল্পে কল্যাণীকে কোন ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে বলো তো? কোন ফুলে? এটা কিন্তু অনেকবার ভার্সিটিতে কোশ্চেন আসছে এবং তোমাদের বোর্ডেও এই কোশ্চেনটা অনেকবার আসছে। তাহলে উত্তর কি বলো তো? উত্তর হচ্ছে রজনীগন্ধা। ট্রেনে কল্যাণীকে দেখে অনুপম কল্যাণীর বয়স কত ভেবেছিল? ট্রেনে কল্যাণীকে দেখে অনুপম কল্যাণীর বয়স কত ভেবেছিল? ট্রেনে কল্যাণীকে দেখে অনুপম কল্যাণীর বয়স কত ভেবেছিল বলো তো? 16 কি 17 ভেবেছিল, রাইট? আচ্ছা, এরপর দেখো, আর সেই উদ্ভাসিত প্রাণ সেদিনকার সমস্ত সূর্য কিরণের সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়ে বেষ্টন করিয়াছে সে ওই তরুণীর অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। অর্থাৎ আমাকে যে এই যে সুন্দর আকাশ যে বেষ্টন করে রাখছে, মনে হচ্ছে যে ওই মেয়েটাই সেই মেয়ে। তুমি বুঝো যে সে যাচ্ছে আরেকটা, তুমি জাস্ট এটা চিন্তা, যাচ্ছে আরেকটা মেয়েকে বিয়ে করার জন্য, পথের মধ্যে আরেকটা মেয়ের প্রেমে পড়ে গেছে। এটা কিছু হইলেও বলো, মানে ক্যারেক্টার কি পরিমাণ লুজ। পরের স্টেশনে পৌঁছাতেই খাবারওয়ালাকে ডাকিয়ে সে খুব খানিকটা চনা মুটকে নিয়ে খাইল। মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহর্ষ করিতে করিতে অসংকোচ খাইতে লাগলো। অর্থাৎ তার মধ্যে কোনো সংকোচ দেখা যাচ্ছে না, এভাবে সে খাইতে লাগলো। আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চনা এক মুঠ চাহিয়া লইতে পারলাম না? হাত বাড়াইয়া দিয়ে কেন আমার লোভ স্বীকার করতে পারলাম না? অর্থাৎ কেন আমি বললাম না যে তোমার সাথে আমার অনেক সময় দেখবা যে কেউ যখন কোনো জিনিস খায় মন চায় যে তার কাছ থেকে আমি একটু নিয়ে খাই, তো অনুপমের এরকম লোভ হইতেছে, কিন্তু সে আসলে লজ্জায় কল্যাণীকে সেটা বলতে পারেনি। মা ভালো লাগা মন্দ লাগার মধ্যে দমনা হইয়াছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত এমন লুভির মতো করে খাইতেছে সেটা ঠিক তার পছন্দ হচ্ছে না। অর্থাৎ মার কাছে মেয়েটার ভালো লাগতেছে, আবার মেয়েটার এমন এই যে বাচ্চা মেয়ে স্বভাব, এটা মার কাছে আবার ভালো লাগতেছে না। সেই জন্য বলছে ভালো লাগা মন্দ লাগার মধ্যে দমনা ছিল, অর্থাৎ ভালো লাগতেছে আবার খারাপ লাগতেছে এরকম। অথচ ইহাকে বেহাইয়া বলিলেও তার ভ্রম হবে না। অর্থাৎ এই মেয়েটাকে বেহাইয়া বললেও ভুল হবে না। ভ্রম মানে হচ্ছে কি? ভ্রম মানে হচ্ছে ভুল। এটাকে কি হবে না? ভুল হবে না। তার মনে হইল এই মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। অর্থাৎ মেয়েটার বয়স হয়েছে কিন্তু আসলে মেয়েটার প্রপার শিক্ষা হয়নি। মা হঠাৎ কার সঙ্গে আলাপ করিতে পারে না, মানুষের সঙ্গে সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠতে পারতেছিলেন না। অর্থাৎ মা সাধারণত মানুষের সাথে একটু ডিস্টেন্স মেনটেন করে চলো, হুট করে কারোর সাথে কথা বলতে পারে না। কিন্তু এই মেয়েটার সাথে হঠাৎ করে তাকে জিজ্ঞেস করবে যে তোমার পরিচয়, কিন্তু আসলে এটা জিজ্ঞেস করতে পারতেছে না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী সেই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছিল। অর্থাৎ ওই একটা স্টেশনে এসে থামলো, যে জেনারেল সাহেব তার কিছু অনুষঙ্গী, তার কিছু মানুষজন, তারা আবার ওই ট্রেনে উঠবো। তো তখন আসলে ট্রেনে তো অনেক দুর্নীতি চলো, তখন এটা দুর্নীতি চলতো। ধর একজন সরকারি বড় কর্মকর্তা, তার কোনো টিকিট ফিকেট কিছুই লাগতো না, সে যাবে, তাকে ফার্স্ট ক্লাসের ভিআইপি টিকিটটা তার জন্য বরাদ্দ থাকতো। এখন দেখা যাচ্ছে ওই টিকিট আরেকজন বুকিং করে রাখছে, হোয়াট এভার, বাট তাকে ওই টিকিটটা ছেড়ে দিতে হবে, এরকম ছিল আর কি। গাড়ি কোথাও জায়গা নাই, বারবার গাড়ির সামনে দিয়ে তাহারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। অর্থাৎ কখন আমাদেরকে বলে যে সিট ছেড়ে দেন, আমরা দখল করব। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী, নাম লেখা দুখানা টিকিট গাড়ির দুই বেঞ্চের শেয়ারে মানে হচ্ছে মাথা, শেয়ারে মানে কি মাথায়, হ্যাঁ, কাছে লটকাইয়া দিয়ে আমাকে বলিলেন এই গাড়ির দুই বেঞ্চ আগ হইতে রিজার্ভ করা হয়েছে, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হবে। অর্থাৎ গাড়ির দুই বেঞ্চের মাথায় কি করলো, তারা একটা কার্ড লাগাই দিল যে এই আপনারা উঠে যান, এগুলো আগ থেকে রিজার্ভ করা ছিল, কিন্তু আসলে আগ থেকে রিজার্ভ করা ছিল না। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। অর্থাৎ অনুভব এবার তাড়াতাড়ি জামা কাপড় সব গোছাইতেছে যে ঠিক আছে, এটা তো আগে থেকে বুকিং করা ছিল, তাহলে আমরা নেমে যাই। মেয়েটি হিন্দিতে বলিল না আমি গাড়ি ছাড়িব না। সে লোকটি রোখ করিয়া বললেন, রোখটা এবার রোখ মানে হচ্ছে কি, রাগ করে, একদম রাগ করে ঘাড় ঘুরাই সে বললো কি না ছাড়িয়া উপায় না, অর্থাৎ ছাড়তে হবে। কিন্তু মেয়েটির চলিষ্ণতায় কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে তাকিয়ে আনিল। সে আসিয়া আমাকে বলিল আমি দুঃখিত, কিন্তু শুনি আমি কুলি কুলি করে ডাক ছাড়িতে লাগলাম। অর্থাৎ মেয়েটা যখন প্রতিবাদ করছে তখন তারাও ঠান্ডা হয়ে গেছে। মেয়েটি উঠিয়া দুই চক্ষু অগ্নিবর্ষণ করিয়া বলল না আপনি যাইতে পারবেন না। অর্থাৎ কল্যাণী তো নিজে তো যায় না, অনুপমদেরকেও যাইতে দিচ্ছে না, যেমন আসেন বসিয়ে থাকুন। কল্যাণী অনুপমকে বলছে যে আপনারা যেভাবে আসেন ওভাবেই আপনারা বসে থাকুন। বলিয়া সে ধারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল এই গাড়ি আগ হইতে রিজার্ভ করা, এই কথা মিথ্যা কথা বলিয়া নাম লেখা টিকিটটি
খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়ে ফেলে দিল। সে প্রতিবাদী ছিল কল্যাণী, এটা এখান থেকে বোঝাই যাচ্ছে। সে ওই টিকিটগুলো খুলে কি করলো, ফেলে দিল। ইতিমধ্যে আবদালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইছে। গাড়ির সে তার আসবাব উঠাইবার জন্য আবদালিকে প্রথম ইশারা করেছিল। হ্যাঁ, তাহার পর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া তা ভাব দেখিয়ে স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়ে কি হইল জানি না। অর্থাৎ মেয়েটা যখন এরকম প্রতিবাদ করতে, তখন তারা দেখলো যে মেয়েটার সাথে পারা যাবে না। তখন ওই যে স্টেশন মাস্টার যে তাকে একটু সাইডে নিয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে, ঝামেলা করে লাভ নাই, এরকম টাইপের আর কি। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল, তার একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চড়ামুট খাইতে শুরু করলো। আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখতে লাগলাম। অর্থাৎ মেয়েটা তারপর আবার বসে ওই বাচ্চাদের সাথে চড়ামুট খাইতে লাগলো। চড়ামুট হচ্ছে অনেকটা তোমার ওই যে চানাচুর টাইপের আর কি, বুটমুড়ি টাইপের চানাচুর, এই টাইপের আর কি। কানপুরে গাড়ি এসে থামলো। খুব গুরুত্বপূর্ণ লাইন, যে গাড়ি কোথায় এসে থামলো, উত্তর হচ্ছে কানপুরে। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। হ্যাঁ, স্টেশনে এক হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া তাহাদিগর নামাইবার উদ্যোগ গ্রহণ করলো। তো কানপুর যখন এসে থামলো, তখন মেয়েটা তাড়াতাড়ি নেমে যাচ্ছে। অনুপমরাও কিন্তু কানপুরেই নামবে। তো তখন ওই মেয়েটা জিনিসপত্র নামানোর জন্য একটা হিন্দুস্তানের একটা চাকর সে ছুটে আসছে। তখন মা আর থাকিতে পারলেন না, জিজ্ঞেস করলেন তোমার নাম কি? মেয়েটি বলল আমার নাম কল্যাণী। মেয়েটা বলল আমার নাম কল্যাণী। শুনিয়ে মা এবং আমি দুজনে চমকিয়া উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। তারপরেই নামিয়ে গেল। এবার তারা বুঝতে পারলো যে এটাই সেই কল্যাণী যাকে বিয়ে করতে যাচ্ছি। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃআজ্ঞা ঠেলিয়া তারপরে কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হয়েছে। হাত জোর করিয়াছি, মাথা হেট করেছি, অর্থাৎ হাত জোর করেছি, মাথা নিচ করেছি। সোমনাথ বাবু হৃদয় বলেছে। সোমনাথ বলছে ওকে ফাইন, মেয়ে যদি বিয়ে করে আমার কোনো আপত্তি নাই। কল্যাণী বলে আমি বিবাহ করবো না। মেয়ে বলে যে না আমি বিবাহ করবো না। মেয়ের বাপ বলছে ঠিক আছে আমার মেয়ে যদি বিয়ে করে আমার সমস্যা নেই, কিন্তু মেয়ের বাপ বলছে আমি বিয়ে করবো না। আমি জিজ্ঞেস করিলাম কেন? সে বলল মাতৃআজ্ঞা। এই মাতৃআজ্ঞা কি সর্বনাশ। এই পক্ষে মাতুল আছে। মাতুল মানে হচ্ছে মামা। মামা বলতে এখানে বোঝানো হচ্ছে কি বাধা, অর্থাৎ মামার কারণে প্রথমবার বিয়ে হয় নাই। এই পক্ষেও কি এরকম কোনো বাধা আছে? তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। সে বিবাহ ভাঙার পর হইতে মেয়েদের শিক্ষায় ব্রত গ্রহণ করেছে। যখন তার বিয়ে ভেঙে গেছে তখন সে মেয়েদের শিখায়। হ্যাঁ, তখন সে গ্রামে কি করে, মেয়েদের শিখানোর কাজে সে আত্মনিবেশ করেছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোন উপরের বাসি আমার সংসারে বাহির হইতে আসিল, সমস্ত সংসারে বাহিরে তাকে ডাক দিল। আর সেই রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে, সে যে আমার চির জীবনের গানের ধোয়া হয়ে রইল। তখন আমার বয়স ছিল 23, অর্থাৎ যখন এই ঘটনা ঘটছে তখন বয়স 23, এখন হয়েছে 27। অর্থাৎ যখন আমি লিখতেছি, যখন গল্পটা লিখতেছি তখন বয়স 23। খুব গুরুত্বপূর্ণ। যখন ট্রেনে ঘটনাটা ঘটছে তখন অনুপমের বয়স হচ্ছে 23, আর অনুপম যখন গল্পটা যখন লিখতেছে তখন অনুপমের বয়স হচ্ছে 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়েছি। মাতুল মানে কি মামা, অর্থাৎ আমি এখন আর মামার সাথে থাকি না। মামার আমি আর বাধ্য এখন না। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়তে পারলেন না। তোমরা অর্থাৎ তখন ওই বিয়ে কানপুর আসার পর থেকে অনুপম আর ওই কলকাতায় ফিরে যাননি, সে কানপুরেই থাকে। তখন মায়ের এক ছেলে দেখে মাও অনুপমের সাথে কানপুরেই থাকে। তোমরা মনে করেছো আমি বিবাহের আশা করি না, কোনো কালেই না। এত ঘটনা ঘটার পর সে বলে আমি বিবাহের আশা করি না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা জায়গা আছে, নিশ্চয়ই আছে, নাইলে দাঁড়াবো কোথায়। হ্যাঁ, তাই বৎসরের পর বৎসর যাই, আমি এখানেই আসি, অর্থাৎ আমি কল্যাণীর কাছেই আসি। দেখা হয়, কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই তার কিছু কাজ করিয়ে দিই, আর মন বলে এই তো জায়গা পাই আসি। অর্থাৎ আমিও কল্যাণীর আশেপাশেই থাকি এবং যখন টুকটাক তার সাহায্য করা যায়, তার কাজ করা যায়, আমি হচ্ছে তার কাজ করে দিই। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু আমার ভাগ্য ভালো, এই তো আমি জায়গা পাই আছি। অর্থাৎ আমার পরিচয়, তোমার পরিচয় শেষ হইল না, তুমি আমার কাছে অপরিচিতাই রয়ে গেল। তুমি আমার কাছে কি রয়ে গেল বলো তো? অপরিচিতাই রয়ে গেল। চলো আমরা একটা কোশ্চেন সলভ করি। এরপর দেখো লেভেল 8-এ ট্রেনে কল্যাণীকে দেখে অনুপম কল্যাণীর বয়স কত ভেবেছিল। এটা তো আমরা অলরেডি সলভ করলাম, 16 কি 17। আচ্ছা গেল। এইবার আসো আমরা একটুখানি যদি দেখি যে মোটামুটি তোমরা আশা করি যে তোমরা বুঝতে পারছো। এবার আসো, গল্পটা তো শেষ, এবার আমরা একটু বোর্ডের কোশ্চেনগুলো সলভ করি, দেখি যে আসলে আমরা পারি কিনা। তো এখানে একটা কোশ্চেন আসে, দক্ষযোগ্য বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? তো এটা তোমাদের একজন ডিসকাশন গ্রুপে আমি পোস্টও দেখলাম, যে ওই যে বললো না যে একেবারে ধুমধাম করে বিশাল কোলাহল নিয়ে তারা হচ্ছে কল্যাণীদের বাড়িতে গেছে। তাহলে বলো দক্ষযোগ্য বলতে কোনটা বোঝানো হয়েছে? এখন দেখবা যে কোশ্চেনগুলো খুব ইজিলি পারবা। তাহলে দক্ষযোগ্য বলতে বোঝানো হচ্ছে কি বলতো? হট্টগোল। এটা যে ডিসকাশন গ্রুপে একজন পোস্টও দিছিল, পরে রায়হান এটা সলভ করে দিছিল। এরপর দেখো আমরা একটু দেখি যে কল্যাণীর রূপ গুণের বর্ণনা বিনোদা বলেছিলেন, মন্দ নহে, খাঁটি সোনা বটে, খাঁটি সোনা হে। বলতো কোনটা বলছে? এটা যেহেতু বহু নির্বাচনী কোশ্চেন, এটা কিন্তু ঢাকা বোর্ড 2024 আসছে। তাহলে দেখো তো আমাদের উত্তর কি হবে?
দেখো আমরা আগে এইটা একটু দেখি। হ্যাঁ, তাহলে দেখো এখানে এটা বলছে মন্দ নহে খাঁটি সোনা বটে, খাঁটি সোনা হে এটা কিন্তু বলে নাই, তাই না? তার মানে কি 1 এবং 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এরপর দেখো দিনাজপুর বোর্ড 2024, অনুপমের মামা কোন ধরনের কন্যার পছন্দ? হ্যাঁ, গরিবের মেয়ে, ধনীর মেয়ে, সুন্দর মেয়ে। তার গরিবের মেয়ে পছন্দ ছিল, ধনীর মেয়ে কিন্তু তার পছন্দ নয়। তার মানে গরিবের, আচ্ছা গরিবের মেয়ে পছন্দ, আর যদি বল এখানে তো বলছে পছন্দ নয়, তার মানে হবে ধনীর মেয়ে। হ্যাঁ, ঠিক আছে। যদি বল কোন মেয়ে কোন কন্যা পছন্দ, তাহলে উত্তর হচ্ছে গরিবের, আর কোন কন্যা পছন্দ নয়, উত্তর হচ্ছে ধনীর কন্যা। রাজশাহী বোর্ড 2024, সানাই, ঢোল, কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্র সৃষ্ট ঐক্যতান, এটাকে বলে কি বলতো? রোশন চৌকি। ঠিক আছে, রোশন চৌকি মানে কি? সানাই, ঢোল, কাশি এই 3টাকে যখন একসাথে বাজাই তখন ওটা হচ্ছে রোশন চৌকি। ওকে। অপরিচিত গল্প অনুপমের আসল অভিভাবককে? রাজশাহী বোর্ড 2024, কোশ্চেনটা সলভ করো। তাহলে বলো তো অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবককে? অনুপমের আসল অভিভাবক হচ্ছে মামা, তাই না? আচ্ছা, এরপর দেখো আমরা একটু দেখি, এখানে একটা কোশ্চেন আসে। পলাশের বাবা মোটা টাকার যৌতুকের দাবির কারণে পলাশের বিয়ে ভেঙে যায়। বিয়ে ভাঙতে বসলো, তবে বাবার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও পলাশ শেষ পর্যন্ত বিনা যৌতুকে শিলাকে বিয়ে করে। অর্থাৎ অনুপমদের মতো ঘটনা ছিল, কিন্তু অনুপম মামার উপর কথা বলে নাই, আর এদিকে পলাশ যৌতুক ছাড়াই সে বিয়ে করছে। ঠিক আছে, তো দেখো এটা আসে ময়মনসিংহ বোর্ড 2024, উদ্দীপকে পলাশের বাবার আচরণ অপরিচিত গল্পে কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? বলো তো। পলাশের বাবার আচরণ উদ্দীপকে কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? উদ্দীপকে কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? উত্তর হচ্ছে যে অনুপমের মামা, তাই না? আচ্ছা, এরপর দেখো উদ্দীপকে পলাশ চরিত্রের কোন বৈশিষ্ট্যটি অপরিচিত গল্প অনুপমের মধ্যে থাকলে বিয়ে ভাঙতো না? তাহলে উত্তর হচ্ছে যে ব্যক্তিত্ব বোধটা তার মধ্যে আসলে ছিল না, মামার কথায় উঠতে বসতো, এই ব্যক্তিত্ব বোধটা থাকলে বিয়েটা ভাঙতো না। চট্টগ্রাম বোর্ড 2024, অপরিচিত গল্পে কল্যাণীকে কোন স্টেশনে নেমে? তাহলে বলো কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? বলো তো, কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? তাহলে উত্তর কি হবে? এই যে কানপুরে নেমেছিল, একটা মাত্রই পড়ে আসলাম। চট্টগ্রাম বোর্ড 2024, ঠাট্টা সম্পর্ক স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটা কার? তো উক্তিটা সোমনাথ করছে না? ওকে। আচ্ছা, এরপর দেখো আমরা দেখি যশোর বোর্ড 2024, অনুপম তার মামাকে ফল্গুর বালি বলার কারণ কি? নদীর মতো গতিশীল, দয়ামায়হীন, পরিবারের সর্বময় কর্তা। তাহলে এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ ফল্গু নদী যেমন একেবারে বালিকে, ফল্গু নদীর বালি যেমন পানিকে একেবারে সবকিছু দিয়ে ধরে রাখে, তো অনুপমের মামাও ছিল তাদের পরিবারে এরকম পাওয়ারফুল ছিল। ওকে। আচ্ছা, এরপর দেখো সহেলিয়ার বিয়ে ভাঙতে অতিরিক্ত বরযাত্রী আপ্যায়ন বিঘ্ন ঘটায়। বিয়েতে অতিরিক্ত, এখানে বলছে সহেলিয়ার বিয়েতে অতিরিক্ত বরযাত্রী আপ্যায়নে বিঘ্ন ঘটায়, কন্যা পক্ষের সাথে বরপক্ষের তুমুল বাগবিতণ্ডা হয়। এতে সহেলিয়ার বাবা এমন বরপক্ষের সাথে আত্মীয়তা করবে না বলে সিদ্ধান্ত নেন। তাহলে বুঝতে পারতেছো এখানে সহেলিয়ার বাবা কোন ক্যারেক্টারের সাথে প্রতিনিধিত্ব করে অপরিচিত গল্পে? সোমনাথের সাথে। এটা বরিশাল বোর্ড 2024 আসছে। সেখানে বলছে সহেলিয়ার বাবার সঙ্গে অপরিচিত গল্পে কোন চরিত্রের মিল সাদৃশ্য পাওয়া যায়? তাহলে উত্তর হচ্ছে কি? অনুপমের মামার, বিনুদার, তাহলে সোমনাথ সেনের, তাই না? এটাই রাইট অ্যান্সার। উদ্দীপকে শৈলীর বাবা এবং অপরিচিত গল্পে কল্যাণীর বাবার সম্প্রদায়ের অসম্মতির কারণ কি? তীব্র ক্ষোভ, অভিমান, আত্মমর্যাদা বোধ। উত্তর 3টেই হবে। হ্যাঁ, ক্ষোভ ছিল, এটা দেখার পর ক্ষোভ তৈরি হয়েছে, অভিমান তৈরি হয়েছে, আত্মমর্যাদায় তাদের লাগছে, এই জন্য। তাহলে 3টাই হচ্ছে রাইট অ্যান্সার। অপরিচিত গল্পে মাতৃআজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে? মায়ের আদেশ, মায়ের অনুরোধ, নারী শিক্ষায় ব্রত, তারপর হচ্ছে তাহলে উত্তর বুঝতে পারছে যে দেশ সেবায় আত্মনিয়োগ। অর্থাৎ মাতৃআজ্ঞা বলতে বোঝানো হচ্ছে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা। আচ্ছা, এটার লেখক পরিচিতি থেকে আসছে, এটাও লেখক পরিচিতি থেকে আসছে। এরপর দেখো তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তিনি বলতে অপরিচিত গল্পের, তাহলে বলো তো এটা কার সম্পর্কে বলা হয়েছে? তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না, তাহলে এখানে তিনি বলতে অ্যাকচুয়ালি কোনটাকে বোঝানো হয়েছে বলো? তাহলে এখানে তিনি বলতে বোঝানো হচ্ছে মামাকে, তাই না? যে মামা কোনোদিনও কার কাছে ঠকবেন না। এরপর দেখো কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়ে জানেন। অপরিচিত গল্পে এই উক্তিতে মামা চরিত্রের যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে তা হলো কি বলতো? তাহলে ধর্মনিষ্ঠা, তাহলে হচ্ছে কি কূপমণ্ডুকতা। দেখো এটা হচ্ছে কি কূপমণ্ডুকতা, অর্থাৎ জানার সীমাবদ্ধতা। অর্থাৎ মামা আসলে তেমন কোনো কিছুই বাহিরে, কলকাতার বাইরে তার আইডিয়া নেই। ওকে। আসর জমাইতে অদ্বিতীয় কে? দিনাজপুর বোর্ড 2019। আসর জমাইতে অদ্বিতীয় কে বলতো? এটার উত্তর কি হবে বলতো? হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। আচ্ছা, কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে উঠলো? এই কোশ্চেনটা আমরা অনেকবার সলভ করছি, যে কল্যাণী বিয়ে করবে না এইটা। তাহলে কি গাড়িতে কল্যাণীর সঙ্গে দেখা, এটার উত্তর হবে বিবাহ না করিতে কল্যাণীর পণ। এটার উত্তর এখানে ভুল আছে, এটার উত্তর হবে সি।
এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে সি। সো ওকে, আমাদের মোটামুটি আমাদের 3টা ক্লাস আমাদের অপরিচিতা গল্পটা শেষ হলো। সো তোমাদের আসলে অভিব্যক্তি কেমন অবশ্যই জানাবা, এন্ড তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে তাদেরকে একটা আমাদের কোর্সের সম্পর্কে জানিয়ে দিবা। হ্যাঁ, এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট রইলো। তোমরা যদি এখানে যদি ভালো সার্ভিস পাও এবং আমরা যদি ভালো করে যদি তোমাদেরকে পড়াইতে পারি, তোমরা যদি স্যাটিসফাইড থাকো, তাহলে অন্যদেরকে তো আমাদের কোর্সের কথা বলতে ক্ষতি নেই, তাই না? সো এতটুকু আবদার তো তোমাদের কাছে রাখতেই পারি। সো যাই হোক, তোমাদের 3টা ক্লাস কেমন লেগেছে একটু জানিয়ে দাও। অ্যান্ড তোমাদের হচ্ছে আমাদের মোটামুটি বলা চলে যে হয়তো 27-28 রমজান পর্যন্ত আমাদের ক্লাস ইনশাল্লাহ চলবে, বাংলাবাজ কোর্সের ক্লাস চলবে। আমাদের আদার্স সব কোর্সের ক্লাস অফ, তবে বাংলা তোমাদেরকে একটু বেশি ভালোবাসি, এই জন্য তোমাদের ক্লাসগুলো চলবে। হ্যাঁ, তো আপাতত অনেকেই বলতে যে ভাইয়া ছুটি কবে দিবেন, তো ছুটি মোটামুটি 27-28 রমজানে আশা করি ইনশাল্লাহ তোমাদেরকে ছুটি দিয়ে দিতে পারবো। ঈদের 2-3 দিন আগ পর্যন্ত আমাদের চলবে, ঠিক আছে? তো আচ্ছা, তোমাদেরকে হচ্ছে সিকিউ গুলো হচ্ছে তোমাদের রায়হান ভাইয়া দেখাই দেবে যে কিভাবে সিকিউটা আসলে দেখানো তো কিছু নাই। সিকিউ তোমাদেরকে আনসার করতে হবে, নিজে পড়তে হবে নিজের মতো করে। তবু সিকিউগুলো আমরা আলাদা একটা ফাংশন রেখেছি। সিকিউ অনলাইন কোনো ক্লাসে এইভাবে বাংলায় সলভ করানো হয় না, আমরা তোমাদেরকে সেটাও সলভ করে দেবো। রায়হান তোমাদেরকে সেই জিনিসগুলো সলভ করে দিব, কোনো সমস্যা নেই, এবং পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো ভালো থাকবা তাহলে, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুন্দর থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। জি, তোমাদের কালকে এক্সাম হবে, যেহেতু এটা শেষ, এখন তোমাদের এক্সাম হবে। আল্লাহ হাফেজ।